একসময় ভারত হাসিনাকে মেরে ফেলবে বিভিন্ন একটা কাহিনী বানিয়ে, একটা জঙ্গি নাটক বানিয়ে, ওর তো জঙ্গি নাটক উস্তাদ, আর নিজের ঘরে জঙ্গি নাটক উস্তাদ, পেহেলগামে জঙ্গি নাটক করলো, সারা পৃথিবী জানা যায় এটা ভারতের তৈরি করা নাটক। একইভাবে ভারত একটা জঙ্গি নাটক তৈরি করে হাসিনাকে মেরে ফেলবে, বলবে বাংলাদেশ থেকে ইসলামিক জঙ্গিরা গিয়ে হাসিনাকে মেরে ফেলেছে। ওই আবার ঘুরে ফিরে আওয়ামী প্রেমিক জামাতের উপর দোষটা চাপিয়ে দিবে, শিবির উপর দোষটা চাপিয়ে দিবে। এই ভারতে পলায়িত ভারতের সমস্ত দেশদ্রোহীরা, বাংলাদেশের দেশদ্রোহীরা, চোর বদমাস খুনিগুলো হচ্ছে এক সময় ভারতের কাছে অপান্তেয় হয়ে যাবে। এদের কাছে মানে এটা বলে চুষেও আর কোনো বেনিফিট বের করা যাবে না। তখন এদেরকে হয় পুশিং করবে, আর নয়তো বলবে, তাদেরকে চয়েস দেবে, তোমরা যেখানে ইচ্ছা যাও, অন্য দেশে যাও, উই ডোন্ট কেয়ার, লিভ আওয়ার কান্ট্রি। কারণ আমাদের বাংলাদেশের মানুষ হচ্ছে কি, যখনই কোথাও সত্য তথ্যের অভাব হয় তখনই কিন্তু অপপ্রচার এবং মিথ্যা তথ্য ছড়িয়ে যায়, তখনই কিন্তু এই যে বিভিন্ন বেড়ে যায়। তো এই সত্য তথ্য মানুষের কাছে প্রচার করা খুব গুরুত্বপূর্ণ। আপনি দেখেন, কানাডার সাথে আমেরিকা যখন ট্যারিফ নিয়োগ করলো কানাডার বিরুদ্ধে, কানাডা একটা বিরাট বড় উপকার হলো কানাডার। এতটা বছর, সেই শত বছরের উপর ধরে কানাডা খুব বেশি যুক্তরাষ্ট্র নির্ভরশীল হয়েছিল, সমস্ত রপ্তানি সমস্ত কিছু আমেরিকা নির্ভরশীল। তারা করতো কি, কানাডা হচ্ছে পৃথিবীর মাঝখানে তৃতীয় চতুর্থ পঞ্চম একটা দেশ যার তেলের সম্ভার এত বেশি, তেল, গ্যাস এবং অন্যান্য খনিজ পদার্থ ওয়ান অফ দি বেস্ট আর কি, হায়েস্ট। এই জন্য ট্রাম্প চাচ্ছে তাকে 51তম প্রদেশ হিসেবে কানাডাকে বারবার সে বুকে বলে আসছে। কিন্তু ট্রাম্প এইসব কথাবার্তা বলে এবং কানাডার উপরে ট্যারিফ বা কর আরোপ করে যে উপকারটা হয়েছে, সমস্ত কানাডিয়ান একত্র হয়ে গিয়েছে দেশপ্রেমে। এবং যেই কাজগুলো কানাডিয়ানরা করতো এত বছর অবহেলায়, তারা করতো কি, ক্রুড অয়েল মানে খাঁটি তেল না, ভেজাল তেল মাটি থেকে তুলে সেই তেলটাকে তুলে তারা যুক্তরাষ্ট্রে কম দামে সেটা সরবরাহ করতো পাইপলাইন দিয়ে। আর যুক্তরাষ্ট্র করতো কি, সেই ক্রুড অয়েলটাকে, ভেজালটাকে সরিয়ে পরিষ্কার তেল বানিয়ে সেইটাকে আর বেশি দামে আবার কানাডার কাছে উল্টা বিক্রি করতো। তার মানে কি, তারা কইয়ের তেল দিয়ে কই ভেজে সেই কই মাছটাকে আমাদের কাছে আবার আমাদের পয়সায় বিক্রি করতো। কিন্তু কানাডিয়ান এই অথর্ব পলিটিশিয়ানদের জন্য আমাদের সমস্ত নিজস্ব সম্পত্তি থাকার পরও কানাডিয়ানরা নিজস্ব ফ্যাক্টরি, নিজস্ব ক্রুড অয়েল প্রসেসিং ফ্যাক্টরি এগুলো করে নাই। তারা অন্ধ ছিল শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই তেল সরবরাহ করবে, কেন আমরা এত বছর চায়নায় করি নাই, অন্য দেশে করি নাই। ট্রাম্প এইসব কাজ করার কারণে এখন আমরা চায়নায় তেল রপ্তানি করতে শুরু করেছি। আমরা এখন নিজেদের ক্রুড অয়েল আমরা পরিশোধ করার কাজ শুরু করেছি। আমরা এখন অন্যান্য কাজ, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি নিজেরা তৈরি করতে শুরু করেছি যুক্তরাষ্ট্রের উপরে নির্ভরশীলতা কাটিয়ে। আলহামদুলিল্লাহ বাংলাদেশেও সেই সুযোগ এসেছে ভারতের উপর নির্ভরশীলতা কাটিয়ে সমস্ত কিছু নিজের ঘরে গড়ে উঠুক। সুতরাং বাংলাদেশিদের এখন থেকে শিখতে হবে, মনে প্রাণে বিশ্বাসে শিখতে হবে যে ভারত কি করলো না করলো এটা নিয়ে আলোচনাই করা যাবে না। কারণ যখনই আমরা আলোচনা করব ভারত কেন এটা বন্ধ করলো, তখন মানে আমরা ভারতকে আরেকটা জিনিস দেখলাম যে ভারত লাস্টের কথাটা শেষ করি। যতবার আমরা ভারতের নাম নিব, ভারত এই করেছে, ভারত এই করেছে, ভারত ততবারই মনে করবে তারা আমাদের কাছে ইম্পর্টেন্স বা গুরুত্ব পাচ্ছে। তাদেরকে আপনারা এমন ভাবে দেখেন, তাকে যেন আপনারা দেখেও দেখছেন না, তাকে কোনো আলোচনার মধ্যেই আনবেন না। তাহলে তা দেখবেন যে তাদের রাগ আরো বেড়ে যাচ্ছে, আমাদেরকে এত অবহেলা করছে, এত অপমান করছে। এইভাবেই ভারতকে শিক্ষা দিতে হবে। আপনি দ্বিতীয় প্রশ্ন যেটা করতে চাচ্ছেন, পুশিং, হ্যাঁ, এখানে বাংলাদেশ থেকে যারা গেছে আওয়ামী লীগে তাদেরকেও সতর্ক করা হয়েছে, মানে তাদেরকে কিছু সময় দেওয়া হচ্ছে। আপনার কি মনে হয় যে আওয়ামী লীগের সেই নেতা কর্মীদের ব্যাপারে ভারত কোন সিদ্ধান্ত নিতে পারে? আজকে আমার এই কথাটা প্রতিবার আপনার অনুষ্ঠানে বহুবার বলেছি, কথাটা লিখে রাখেন, রেকর্ডিং তো হচ্ছেই, লিখে রাখেন। একসময় ভারত হাসিনাকে মেরে ফেলবে, বিভিন্ন একটা কাহিনী বানিয়ে, একটা জঙ্গি নাটক বানিয়ে, ওর তো জঙ্গি নাটক উস্তাদ, আর নিজের ঘরে জঙ্গি নাটক উস্তাদ, পেহেলগামে জঙ্গি নাটক করলো, সারা পৃথিবী জানা যায় এটা ভারতের তৈরি করা নাটক। একইভাবে ভারত একটা জঙ্গি নাটক তৈরি করে হাসিনাকে মেরে ফেলবে, বলবে বাংলাদেশ থেকে ইসলামিক জঙ্গিরা গিয়ে হাসিনাকে মেরে ফেলেছে। ওই আবার ঘুরে ফিরে আওয়ামী প্রেমিক জামাতের উপর দোষটা চাপিয়ে দিবে, শিবির উপর দোষটা চাপিয়ে দিবে। তো একইভাবে 2 দিন পরে এই যারা, যতক্ষণ ভারত ততদিন পর্যন্ত আওয়ামী পলাতক খুনি সন্ত্রাসীদেরকে ভারতে জায়গা দিয়ে রাখবে,
যতদিন পর্যন্ত তাদের পকেটে পয়সা করার খরচ থাকবে, ফুলুস বাংলাদেশ থেকে চুরি করে যে পয়সাগুলো নিয়ে গেছে না, এই পয়সাগুলো যতদিন থাকবে তখন বলবে তোমরা থাকো, জামায়া ধরে রাখবে। যখন পয়সাটা শেষ হয়ে যাবে তখন ঠেঙ্গা বাড়িটা দিবে। কারণ তাদের কাছ থেকে ভারতের কোনো লাভ হচ্ছে না আর, কারণ তারা হচ্ছে মরা গরু, শেষ। তাদের কাছ থেকে ওই মাংসটা আর খাওয়া যাবে না, মাংসটা বিক্রিও করা যাবে না। এই ভারতে পলায়িত ভারতের সমস্ত দেশদ্রোহীরা, বাংলাদেশের দেশদ্রোহীরা, চোর বদমাশ খুনিগুলো হচ্ছে এক সময় ভারতের কাছে অপাঙ্ক্তেয় হয়ে যাবে। এদের কাছে মানে এটা বলে চুষেও আর কোনো বেনিফিট বের করা যাবে না। তখন এদেরকে হয় পুশিং করবে, আর নয়তো বলবে, তাদেরকে চয়েস দেবে, তোমরা যেখানে ইচ্ছা যাও, অন্য দেশে যাও, উই ডোন্ট কেয়ার, লিভ আওয়ার কান্ট্রি। তাদের পয়সা যখন শেষ হয়ে যাবে। আর বাংলাদেশে যাদেরকে পুশিং শুনেছি, একটা নিউজে দেখেছি যে তাদেরকে, মানে আজকে মনে হয় বিবিসি নিউজ বা একটা নিউজে দেখেছি যে তাদেরকে অলরেডি ওয়ার্নিং দেওয়া হয়েছে, কয়েক মাস সুযোগ দেওয়া হয়েছে আর কি, আচ্ছা, অন্য দেশে চলে যাওয়া বা কিছু। ও আমি না জেনেই আমি যেটা বলেছি অনুমানের উপরে, মানে হ্যাঁ, যুক্তিগত যুক্তিগত ইয়ে বলেছি। আর বাংলাদেশে অন্যদেরকে যাদেরকে পুশিং করা হচ্ছে, আমাদের বিডিআর কে, আমি বিডিআরই বলে ফেললাম কারণ বিডিআর কথার মুখের মধ্যে থেকে যায়, বিজিবি বলতে মুখে আসে না, কারণ সারা জীবন বিডিআর বলতে বলতে চাকরি জীবন এবং পরবর্তীতেও, তো আমার মনে হয় বিজেপিকে বিডিআরই নাম পরিবর্তন করে দেওয়া উচিত। যাই হোক, আমাদের বিজিবিকে আরো অনেক সক্রিয় হতে হবে। এখন আমি সব জায়গায় দেখি গ্রামবাসী বিএসএফ কে তাড়া করছে, তার পাশে বিজিবিও দাঁড়াচ্ছে, সেই জন্য সাধুবাদ জানাই। সেই জন্যই তো তাদের দায়িত্ব এটা। কারণ অন্যান্য চাকরিতে কিন্তু জীবন দেওয়ার স্বাক্ষর করে কোনো চাকরিতে, কোনো সিভিল চাকরিতে কেউ প্রবেশ করে না, কিন্তু সশস্ত্র বাহিনীতে কিন্তু জীবন দেওয়ার স্বাক্ষর করে কিন্তু চাকরিতে প্রবেশ করা হয়। যদিও হাসিনার আমল থেকে এটাকে এখন চাকরি বানিয়ে ফেলেছে, কিন্তু আমাদের আমলে কিন্তু সেনাবাহিনী এটাকে চাকরি ছিল না, এটাকে আমরা বলতাম সার্ভিস। এটা হচ্ছে আমরা দেশের প্রতি সার্ভিস দিচ্ছি। আর হাসিনার আমল এটাকে বানিয়ে ফেলছে সার্ভিস থেকে হয়ে গেছে চাকরি। চাকরি তো হয় সিভিল প্রশাসনে, চাকরি করে হচ্ছে সচিবরা, চাকরি করে হচ্ছে জয়েন্ট সেক্রেটারি, চাকরি করে হচ্ছে বিভিন্ন অফিস আদালতের কেরানিরা। সেনা, সশস্ত্র বাহিনীর, প্রতিরক্ষা বাহিনীর, বিজিবির, এরা তো চাকরি করে না, এরা হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড জব। তো এই সার্ভিস তাদেরকে বর্ডারে আরো সক্রিয় হতে হবে। পুশিং করলে আই এম সরি, তোমরা পুশিং করেছো, তাদেরকে নোম্যান্স ল্যান্ডে, মেক শিওর তারা যারা বাংলাদেশের সীমান্তে না ঢুকতে পারে, নোম্যান্স ল্যান্ডে রেখে দাও। কারণ আমাদের কি যদি এখনো শিক্ষা না হয়, এই যে 1.3 মিলিয়ন রোহিঙ্গা প্রবেশ করেছে, 33 লক্ষ, তারপরে প্রফেসর ইউনূসের আমলেও আরো 1.5 থেকে 2 লক্ষ রোহিঙ্গা প্রবেশ করেছে। করিডোর করে রোহিঙ্গা বের করা তো দূরের কথা, প্রফেসর ইউনূসের আমলে আরো 1.5 থেকে 2 লক্ষ রোহিঙ্গা প্রবেশ করেছে।